বিজয়ওয়াড়া যাত্রার সবথেকে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় যে বিষয়টি আমার কাছে লেগেছে সে হলো সেখানকার চা। কারি পাতা দিয়ে সুন্দর চা, যা প্রতি প্লেট 30 টাকা করে। আমরা শপিং মলে ঢুকলাম, শপিং মলে দেখলাম হাজার হাজার টেডি এবং এর পাশাপাশি আরও কত কী। সেখানে গিয়ে আমরা 2টি প্যান্ট কিনলাম। সেখানে গিয়ে বেশ ভালোই লাগলো। চারিদিকে যেদিকে যায় দাম যথেষ্ট অ্যাফোর্ডেবল এবং ভালো। সঙ্গে আছে আমার বন্ধু মেহনুর এবং আর একজন রয়েছে, সেটি হলো বলবো না। দক্ষিণ ভারতে বেশিরভাগ মানুষ তারা পুজো অর্চনা করে, সে কারণে বিজয়ওয়াড়ার বিভিন্ন জায়গায় ফুল তারা বিক্রি করে। তবে আমি যা দেখলাম, বিজয়ওয়াড়ার বেশিরভাগ মানুষ ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর ওনাকে বেশ শ্রদ্ধা করেন এবং ওনাকে বেশ ভক্তি সহকারে দেখেন। চারিদিকে রাস্তার দুই পাশে নর্মালি আমাদের এখানে যেমন প্রচুর প্লাস্টিক দ্রব্য বা অন্যান্য দ্রব্য বিক্রি করে, সেখানেও এরকমই। প্রচণ্ড গরম, এই গরমের একটু ঠান্ডা নেওয়ার জন্য আমরা ডাব খেলাম। নর্মাল আমাদের এখানে এবং ওখানে ডাবের দামের কোনো পার্থক্য নেই, যদিও দক্ষিণ ভারতে বিভিন্ন জায়গায় নারকেলের প্রচুর সমারোহ থাকলেও ওখানকার ডাবের দাম এখানকার মতোই। প্রতি ডাব পিছু 60 টাকা করে নিল। 2 রকমের ডাব ছিল, একটি সবুজ একটি লাল। তবে সবুজ এবং লাল উভয়ের ভিতরে বাইরেকার পার্থক্য থাকলেও ভিতরকার তেমন কোনো পার্থক্য নেই। ডাবের পানি অনেক ভালো, প্রচুর মিনারেলসে সমৃদ্ধ। এই ডাব আমরা খেলাম এবং ওখানকার মানুষগুলো যেমন সিনেমাতে দক্ষিণ ভারতে দেখি ঠিক তেমনই। 1 টাকাও কম নিলেন না, সম্পূর্ণ ফিক্সড রেটে। এবং এর পাশাপাশি বিজয়ওয়াড়ার বাজারে দেখা গেল বিভিন্ন ঝোলাগুলোকে এবং দোলনাগুলোকে, যেগুলো খুব আকর্ষণীয় লাগছিল, সম্পূর্ণ বেতের তৈরি। দক্ষিণ ভারতে বেশিরভাগ মানুষ স্বাস্থ্য সম্পর্কে বেশ সচেতন এবং তারা প্লাস্টিক দ্রব্যের পাশাপাশি তারা বিভিন্ন জঙ্গল থেকে যে দ্রব্যগুলো পাওয়া যায় সেগুলো নিয়েই বেশি ব্যস্ত থাকেন। খিদে পেয়েছিল, খাবো কি? সেখানে তো ভাত পাওয়া যায় না, সেখানে রুটিও পাওয়া যায় না। এখানে আমরা যাকে ধাপড়া বলি, সেই ধাপড়া ওখানে ধোসা এবং অন্যভাবে পরিচিত। ভাত একটা দোকানে খুঁজে খুঁজে পাওয়া গেল, কিন্তু আসলে যে তরকারিগুলো তারা দিয়েছিলেন সেগুলো অন্তত আমার পক্ষে খাওয়ার যোগ্য ছিল না, কারণ আমি একটু ঝাল খেতে পছন্দ করি। কিন্তু ওখানকার খাবারের স্বাদ সম্পূর্ণটাই একই রকমের প্রায়। সেখানে সম্বর নিশ্চিত থাকবে, আচার একদমই খাওয়া যাবে না। কিন্তু আমার বন্ধুরা আর কি বলে, বড় বড় লঙ্কা যাতে ঝাল নেই তা দিয়ে খেয়ে চলল। বড় থালা, বিশাল বড় থালা, এবং সেই থালার আমার বেশিরভাগটাই রয়ে গেল। আর সাথে করে আর একজন যে ছিল সেও তো লুটে পুটে খেলো। এই আচারগুলো, ডালগুলো, সম্বরগুলো দেখে খুব আকর্ষণীয় মনে হলেও কিন্তু আমার পক্ষে খাওয়া বেশ দুষ্কর ছিল। এবং যে দই খেতে আমরা অভ্যস্ত, সেই দইয়ের মতো একদম ছিল না। রাত্রি হলো, আমরা ঘর থেকে রাত্রিবেলায় বেরোলাম বিজয়ওয়াড়া শহরটি কেমন তা দেখার জন্য। চারিদিকে আলো জ্বলছে ঠিকই, আমরা রাত্রিবেলায় খাওয়ার জন্য কিছু এলাম, কিন্তু চারিদিকে যেদিকে তাকায় খাওয়ার তেমন কোনো জিনিস নেই। প্রতিটি দোকানে একটা জিনিস নিশ্চিত থাকবে, তা হলো মদ, ওয়াইন। প্রত্যেকটা রেস্টুরেন্টে ওয়াইন নিশ্চিত। আমাদের পশ্চিমবঙ্গে যেমন প্রত্যেকটি বাজারে বাজারে চায়ের দোকান থাকে, তেমনভাবেই এখানে চা যেমন সাধারণ মানুষের কাছে উন্মুক্ত, তেমনভাবে ওখানে মদ উন্মুক্ত। তাই প্রতিটি দোকানে মদ নিশ্চিত। এখানকার লোকেদের সাথে চলাফেরা, কথাবার্তা বলা খুবই দুষ্কর এবং প্রতি পদে পদে যেন বিপদ আছে বলে মনে হয়। কিন্তু যাই হোক, লোকটারা আমাদেরকে বেশ ভালোভাবেই নিলেন। বিজয়ওয়াড়া এক অসাধারণ অভিজ্ঞতা আমার জীবন মনে থাকবে। কোনো এক বিশেষ কারণে যাওয়া এবং সেই কারণ থেকে আমরা ভাইজ্যাক ট্যুর, সেখান থেকে ঘুরে আসার পরিকল্পনা থাকলেও আমাদের কয়েক লক্ষ টাকা সব শেষ হয়ে যায়। আমরা সেখান থেকে কোনোভাবেই আসতে পারিনি। বিজয়ওয়াড়া চারিদিকে বাগানভলিয়ার অসাধারণ গাছগুলো সেখানে দেখা যাচ্ছে প্রতিটি পদে পদে। তারপর পরের দিন দুপুরবেলা হয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে, ভাত তো নেই। তাই এইখানকার লম্বা বড় ধোসা এবং সাথে সম্বর আমরা খেলাম। এই খাবারটি বেশ ভালো লাগছিল। একটি বড় রেস্টুরেন্টে বিজয়ওয়াড়া পুলিশ স্টেশনের কাছেই একটি দোকান ছিল, সেখানে গিয়ে আমরা খেলাম। বেশ ভালো, খুব সুন্দর। সেখানে খাবারের সাথে একটা জিনিস যেটা থাকবেই তা হলো বাদাম বাটা।
বাদাম বাটা সেখানে নিশ্চিত। এ ধোসার ভিতরে কিশমিশ থেকে শুরু করে, পেঁয়াজ থেকে শুরু করে বাদাম তো নিশ্চিত থাকবেই, এবং আলু খেতে মোটামুটি ভালো লাগছিল। এগুলো হচ্ছে লাল বাদাম বাটা এরা এভাবে খেয়ে থাকে। এবং এখানকার বেশিরভাগ মানুষগুলি অনেক মোটা মোটা, প্রচণ্ড পেট মোটা এবং এর পিছন মোটা, এবং সেক্ষেত্রে মানুষগুলো কালো, এবং এক্ষেত্রে মানুষগুলোর কথাবার্তা বোঝা বড় মুশকিল। যেন এক অদ্ভুত একটা পৃথিবীতে এসে পৌঁছেছি। বিজয়ওয়াড়ার ঐতিহ্য, এখানে রয়েছে পুরাতন প্রাচীন সেই ট্রেনের ইঞ্জিনখানি। বিজয়ওয়াড়ার প্রতীক ঝুলছে এবং ভারতবর্ষের গর্ব সত্যি আমাকে আবারও পুলকিত করল, যেমনটা করেছিল হাওড়া স্টেশনে। আমাদের কাজ মোটামুটি সমাপ্ত। অর্থের অভাবে আমরা এখান থেকে আরও একটা জায়গায় যাওয়ার পরিকল্পনা ছিল, সেখানে আমরা যেতে পারিনি। বিজয়ওয়াড়া ট্যুর আমার কাছে বেশ অদ্ভুত লেগেছে, কারণ এখানকার মানুষের কথাবার্তা, এখানকার মানুষের চলাফেরা সত্যি বোঝা কঠিন। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। টিকিট কেটেছি, কিন্তু সাধারণ টিকিট। সব সময়তে দূরপাল্লার ট্রেনের টিকিট পাওয়া যায় না, আর তৎক্ষণাৎভাবেও পাওয়া যায় না। আর আমাদের কাছে এত টাকাও ছিল না তৎক্ষণাৎ এতগুলো টাকা দিয়ে টিকিট কেটে বাড়ি যাব। শেষ বেশ কিছু হোক আর না হোক, একটু তো খাওয়া যাক। রেল স্টেশনে পৌঁছালাম। বিজয়ওয়াড়া রেল স্টেশনে একটা জিনিস ভালো লাগলো, সেখানে মনের মতো বিভিন্ন ধরনের তরকারি সেখানে পাওয়া যায়। দই সেখানে নিশ্চিত থাকবে, সেখানে ক্যারেট ভাজা মানে পাঁপড় ভাজা, সেখানে চিলি চিকেন, সেখানে সাম্বর থেকে শুরু করে বিভিন্ন তরকারিগুলো এখানে আছে। দেখতে দেখতে আলাদা হলেও এই তরকারিগুলোর স্বাদ যেন একই রকমের। তবে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গা থেকে স্টেশনের খাবারটি বেশ ভালো। স্বয়ংক্রিয় সিঁড়ি দিয়ে আমরা এগিয়ে চললাম স্টেশনের দিকে। আমাদের বাড়ি যাওয়ার যাত্রা এখন খুব বেশি দেরি নয়। আমরা ধীরে ধীরে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বিজয়ওয়াড়া ট্যুর আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে, যদিও এই অংশটি আমার কাছে এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকবে। ট্রেন নর্মাল টিকিট কেটেছি, যাব কী করে? তো ফাইন দিয়ে আমাদেরকে যেতে হলো। অবশেষে যে রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম সেই রাস্তা দিয়ে আমরা ফিরছি। রাত্রি হয়েছিল বলে এই সমস্ত বিশাল পাহাড়গুলো আমাদের চোখে দেখা সম্ভব ছিল না। এখন সে পাহাড়গুলোকে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি। এটি হলো পশ্চিমঘাট পর্বতের, এটি পূর্বঘাট পর্বতের একটি অংশ। পাহাড়ের চারিদিকে চারি প্রান্তরে বিভিন্ন পর্ণমোচী গাছের সমারোহ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আমরা পশ্চিমবঙ্গের যে পরিবেশে বসবাস করি, এখানকার পরিবেশ সম্পূর্ণ আলাদা। যেখানে পশ্চিমবঙ্গে স্প্রিং টাইম হয় না, সেখানে বিজয়ওয়াড়াতে স্প্রিং টাইম আগে হয়ে যায়। সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন উভয় ক্ষেত্রে এক অভূতপূর্ব পরিবর্তন ঘটে অক্ষাংশ অনুসারে। তাই এই দিকে ঋতু পরিবর্তন আর আমাদের ওদিকে ঋতু পরিবর্তন সম্পূর্ণ আলাদা। তো ধীরে ধীরে আস্তে আস্তে আমরা এখন এগিয়ে চলেছি বাড়ির উদ্দেশ্যে। এই পাহাড় পর্বত বিস্তীর্ণ মাথা ভাঙা পাহাড়ের উপর দিয়ে আমরা এগিয়ে চলেছি ধীরে ধীরে বাড়ির উদ্দেশ্যে। ভারতের যে প্রান্তে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, সেখানে লোহিত এবং ল্যাটারাইট দু ধরনের মাটি দেখা যায়। ল্যাটারাইট মাটি সেই সমস্ত অঞ্চলে দেখা যায় যেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি এবং অভিস্রবণ প্রক্রিয়ায় বিভিন্ন খনিজগুলো মাটির নিচে চলে যায় এবং জলের উত্থানের ফলে আবারও লাল লৌহ সমৃদ্ধ হয়ে ল্যাটারাইট মাটির সৃষ্টি করে। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি উড়িষ্যা স্টেশনের দিকে। এটি উড়িষ্যার ভাষাগুলো বেশ জটিল। উড়িষ্যার কটক, ভারতবর্ষের ধান গবেষণাগার এখানে আছে। এরপর আমরা আবারও যে ব্রিজ পার করেছিলাম সেই ব্রিজ পার করে আমরা চলব। উড়িষ্যার পাশে দিয়ে বয়ে গেছে বিশাল কি নদী? মহানদী। সেই মহানদী পার করে আমরা ধীরে ধীরে এই ট্রেনটি পৌঁছাবে সাঁতরাগাছিতে।